কান্না করতাম প্রচুর পরিমাণে। একটা ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ করলো, ক্যাপাবিলিটি আছে প্রাইভেটে পড়ার মতো। আমি নেগেটিভটা আমি পজিটিভলি নিতাম সবসময়। একটা চ্যালেঞ্জ আমার নিজের মুখে নিলাম যে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে, আমি তো বিয়ে করতে আগ্রহী না ওই মুহূর্তে। সো আমি কি করলাম যে বাবা মাকে চ্যালেঞ্জ করে মাথা ন্যাড়া করে ফেললাম যে এইবার পারলে তোমরা আমাকে বিয়ে দাও। এই স্মৃতি আবার হাসায়, সেই স্মৃতি কাঁদায়। তো জামদানির প্রতি এফেকশনটা তখন আরো বেড়ে গেল। সেই সংবাদে না গিয়ে এখন আছি আমরা হেসেলের গল্পে। হচ্ছে 1000 থেকে 1200 টাকা, মানে এটা আসলে নিজের মন থেকে ভালো লাগে। আসলে সে যেমন আমার ছোট বেবিটা বলে মিলে মিলে কোনো বাধাতেই হার মানতে নেই। পরিশ্রম কখনোই মানুষকে হতাশ করে দেয় না। এই নায়িকার গল্প খুঁজতে খুঁজতে কিন্তু আমরা আরও শিখেছি যে রাধে সে চুল বাঁধে, বলা যায় অনেক কিছু। হ্যাঁ, আজকের এই গল্পের নায়িকার নাম রোমানা আমিন। রোমানা শব্দটার সাথে কিন্তু অনেক কিছু যুক্ত আছে। উদার, দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ অনেক কিছু অর্থ কিন্তু রোমানার শব্দের অর্থটি বহন করে। তাহলে চলুন তো এই গল্পের নায়িকাটাকে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনার পাশে বসলে তো ভালো থাকতে বাধ্য। অনেক ধন্যবাদ। রোমানা আপু, আপনার পুরো নামটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিবেন এবং আপনার যে পরিচয়, মানে পরিচয় বলে তো শেষ হবে না, তারপরে আমরা রোমানার পরিচয় জেনে নেব। সবচাইতে আগে আমি সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম সবাইকে, আপুকে, ভাইয়াকে এবং পুরো টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আমি একজন খুবই ক্ষুদে একটা মানুষ, যার পরিচয় কিংবা যার যে এই পর্যন্ত রোমানা হয়ে ওঠার গল্পটা শোনার জন্য এত দূর পর্যন্ত চলে আসা হয়েছে। তো ছোট্ট করে বলতে গেলেই বলতে হবে আমি হচ্ছে গিয়ে রোমানা। ছোটবেলা থেকেই বাবা নাম দিয়েছেন রোমানা আক্তার রুনা। তো রুনা নামটা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। এছাড়া আমার যেই এডুকেশনাল সাইড, আমার যে প্রফেশনস, আমার যে আউটসাইডার যে সাইডটা আছে, সেখানে সবাই জানে রোমানা আমিন। এটারও একটা রহস্য রয়েছে। যেমন আমি যখন নিউজ কাস্টিং স্টার্ট করি, আমাদের স্ক্রলে কিন্তু এত বড় নাম যেতে পারে না। সো সবাই ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি কি নাম প্রেফার করেন। তো তখন আমার হুট করে আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করি যে কি হতে পারে। বললো যে তুমি চিন্তা করে দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি তোমার নিজের ইচ্ছে মতোই করতে পারো। তো ওর নামটা হচ্ছে কাজী আল আমিন, সবাই আমিন নামেই চেনে। ওখান থেকে আমিনটাকে নিয়ে এসে আমি রোমানা আমিন হয়েছে। আমার বেড়ে উঠে ঢাকা শহরই বেশি। আমাদের ঢাকা শহরে যেই বেড়ে ওঠা জায়গাটা, সেটা হচ্ছে কি একদম মফস্বল টাইপের এরিয়া ছিল। কি ছিল না, গাছপালা, তারপর হচ্ছে কি রিক্সার বলতে কি আপু আমরা ঢাকার আশেপাশে কোন জায়গা? আশেপাশের বলতে হচ্ছে কি আমি বুঝাচ্ছি বাসাবো মাদারটেক। এখন থেকে 85-86-এ যখন এরিয়াটা ছিল, তখন হচ্ছে একদম আপনার ডুবা টাইপের। তারপর হ্যাঁ, তখন 2-3টা বাড়ি ঘর ছিল, নৌকা ছিল, গাছপালা ছিল। ওগুলো তো দেখা হয়েছে নিজের চোখে। হ্যাঁ, সাঁকুতে করে বন্যা হলে সাঁকু হতো, সেই সাঁকুতে চড়ে বেড়াতাম। তারপর নৌকা দিয়ে ঘুরে বেড়াতাম, পেয়ারা পাড়তাম, আম চুরি করে খেতাম। আম চুরি করে? তার মানে কি রোমানা কি খুব দোষী ছিল নাকি? অনেক দুষ্টুমি করতাম। তবে রোমানার এই হাসিটা কিন্তু একটু বলে দিচ্ছে যে তার ছোটবেলা থেকে এরকম দোষীপানা ছিল। একটু আমরা তাদের ছোটবেলার গল্প শুনি। আম চুরি করে খেতে গিয়ে কখনো কি ধরা পড়া হয়েছে? ধরা পড়া, হ্যাঁ, নানুর বাসায় একবার। কি হলো, নানুর বাড়িতে একই সাথে আমরা মাদারটেক এরিয়াতে, বাসাবো খিলগাঁও, বাসাবো মাদারটেক এরিয়াতে আমরা হচ্ছে বড় হওয়া। আমরা ফ্যামিলিতে 3 ভাই 1 বোন। তো সবাই হচ্ছে একেবারেই সমবয়সী, পিঠাপিঠি বয়সের। তো আমাদের ওই সময়টাতে আমরা এত খেলাধুলা করতাম, আমি জানি না ওই সময়টাতে কেউ এত খেলাধুলা করতে পারতো কিনা। মানে ঢাকা শহরে বড় হয়ে মানে সুযোগ পাওয়া গিয়েছে। আমরা ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল খেলতাম, কারাটে খেলতাম, কুতকুত, দাঁড়িয়া বান্ধা, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যারাম, লুডো, দড়ি লাফ, কোনো কিছুতেই মানে আর বাদ যেত না। আবার একই সাথে দেখা যেত যে বিশ্ব সাহিত্য কেন্দ্রেও থাকতাম, পড়াশোনায় ভালো ছিলাম। সব কিছু মিলাই মানে সব কিছুই ক্যাপচার হয়েছে তখন। তো আম চুরি করার ব্যাপারটা হচ্ছে, নানু বাড়িতে আম গাছ ছিল। তখন নানা ভাই হচ্ছে গিয়ে ঢাকা শহরে একজন বিদেশি একজন বাসিন্দা হয়েও ঢাকা শহরে প্রথম উনি বাড়ি করে এই মাদারটেক এরিয়াতে। তো নানুর বাড়িটা তখন করে হচ্ছে টিন সেটের দিয়ে, সেই 85-এর আগে।
তো পাশেই হচ্ছে নানা ভাই আবার আম গাছ করে, তা আম ধরেছিল। তো মামা বলছে যে এখন না বড় হলে নিও, আমাদের কি আর সহ্য হয়। কি করলাম, দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে আস্তে করে টিনের চালের ওই সাইড দিয়ে দেয়াল বেয়ে বেয়ে গাছ বেয়ে বেশ উঠলাম। উঠার পর এখন দুইটা আম যে জোড়া লেগে আছে, একটা আঠার মধ্যে আর একটা আঠা, এটা বুঝতে পারিনি আমের আঠার মধ্যে, কষের মধ্যে। তো একটা পারতে গিয়ে আরেকটা ঠাস করে পড়ে গেল, এই তো টিনের শব্দ। মেজু মামা দৌড়ে আসলো, এই চোর 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 চোর। হ্যাঁ তখনই সব শেষ। ও এই অবস্থা না, আমি আজকে প্রথম আসছি। আর সেই ছোটবেলার স্মৃতি মনে হলে কি আজও খুব ভালো লাগে, মনে হয় যে ছোটবেলাটা খুব মজা ছিল। আমাদের বাচ্চারা এখন পাচ্ছে না, এটা খুব আফসোস হয়, বেশ আফসোস হয় যে বাচ্চাদের ছোটবেলাটা আমাদের মতো কিছুটা হলেও যদি পেতো তাহলে ওদের ভালো লাগতো। তবে আমি চেষ্টা করি বাচ্চাদের ছোটবেলাটা আমাদের মতো করে দিতে না পারলেও ওদের মতো করে কিভাবে দেয়া যায়, যতটা ফ্রিডম দেওয়া যায় বা যতটা খেলাধুলার মধ্যে থাকা যায়। পড়াশোনার চাপটা তো মানে থাকেই। একঘেয়েমিটা আপনি একজন মা হিসেবে যেটা আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যে আমরা বাচ্চাদের উপর একঘেয়েমি কিছু চাপিয়ে দিব না। একদমই না, একদমই না। আমি যেমন চেষ্টা করি যে তোমার পড়াশোনা মানে বেশ ফ্রিডম দিয়ে রাখি, যে পড়াশোনা শুধু পড়াশোনার মধ্যেই থাকা লাগবে না, তুমি ও যেমন নিজের ইচ্ছা মতো করে নিজের গাইডেন্স অনুযায়ী নিজে থেকে পড়াশোনাটা কমপ্লিট করে। যতটুকু সম্ভব ওর বাবাকে বলি, আমি যদি অফিসে থাকি অথবা আমি বাসায় থাকলে আমি চেষ্টা করি। তো এইভাবেই আমার দিনকাল যাচ্ছে। আর নিউজের ব্যাপার যেটা বলেছেন, আমি হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে বিশেষ করে ক্লাস 9 থেকে খুব স্ট্রাগলিং একটা মেয়ে। আমি তখন টিউশনি করাতাম। তো ভিকারুননিসা আইডিয়াল, গোরান, আলী আহমেদি স্কুল থেকে ধরে সবার ওই স্কুলগুলোর স্টুডেন্টসদেরকে পড়াতাম। তো আপনি নবম শ্রেণীতে মানে 9 থাকা অবস্থায় এই পড়াশোনা করাতাম। তো সেই সাহসী পড়াশোনাটা হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমি এইচএসসি পরীক্ষার পর্যন্ত আমি এটা করলাম। তারপরে যখন এইচএসসি কমপ্লিট হয়ে গেল, এরপরে হচ্ছে ইউনিভার্সিটি শুরু হলো। ইউনিভার্সিটির উঠেও কিছু টিউশনি করালাম। তো ক্লাস 7, 9 এই এইজের বাচ্চাদেরকে পড়াতাম। এরপরে পাশাপাশি আমি আবার বুটিক্সের কাজ করতাম, যেমন ড্রেস ডিজাইনিং। আপনি তখন করতেন? আমি করতাম। তো আমি হচ্ছে ফ্রেন্ডদের সাথে মিলে, তো আমার মাথায় আসলো যে আমাদের একটা এরিয়া আছে এখানে খিলগাঁও তিলপাপাড়া একটা এরিয়া, যেটা গাউসিয়ার মতো অনেকটা। হ্যাঁ, তো ওই এরিয়াতে ওই গাউসিয়া ক্যাটাগরির কাপড়গুলো ওখানে কমের মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটি পাওয়া যায়, ওগুলো আমি কালেক্ট করতাম। তারপরে আমাদের এখানে যে খিলগাঁও তালতলার নামে একটা মার্কেট আছে, হ্যাঁ বেশ বড়, এখন তো আরও বেশি পরিচিত। তো ওই মার্কেটে ডিজাইনগুলো করানোর লোক থাকতো, তো ওদের কাছে সেগুলো করাতাম। করে করে ইউনিভার্সিটির যেই ক্লাসমেট থাকতো, ফ্রেন্ড সার্কেল থাকতো, ওদের কাছে সেল করতাম। তো এরপরে যখন এই জিনিসটা করে স্টার্ট করলাম, একটু কষ্টদায়ক হয়ে যেত ক্লাস মেনটেন করে এগুলো করা। এরপরে যখন সেকেন্ড সেমিস্টার উঠলাম, আমি পার্ট টাইম জবে ঢুকে যাই একটা সফটওয়্যার কোম্পানিতে। পার্ট টাইম জব শুরু করি তখনকার যুগে 5,000 টাকা দিয়ে, 2010-এর দিকে। তো 10-এর দিকে করি, কিন্তু তার আগে আমি নিউজ প্রেজেন্টেশনের কোর্স করি 2008-9 জবসে অন থেকে। এই তখন তো আপনার বিয়ের আগের কথা আমরা শুনছি, পারিবারিক সাপোর্টটা কেমন ছিল সেই সময়? আসলে আমার পারিবারিক সাপোর্ট বলতে বাবা মা হচ্ছে গিয়ে সবসময় ফ্রিডম দিয়ে রাখতো, কখনোই জানতে চাইতো না যে তোমার কোথায় যাচ্ছ বা কিছু করছো কিনা। জানাতাম, জিজ্ঞেস করতো মাঝে মাঝে। পড়াশোনা তেমন একটা, কারণ আমাদের বাবা মা হচ্ছে সেই আগের আমলের বাবা মা। তো আম্মা হচ্ছে সবসময় একটু সেকেলেই ছিলেন, সবসময় পছন্দ করেন একটু ফ্যামিলিগত, মানে ওনার বাবার বাসার মানুষদের সাথে, বোন মা ওনাদের সাথে একটু আড্ডাবাজি করা, সময়টা যেন ওইভাবে কাটে। তো ওই খুব বেশি দৌড়াদৌড়ি কখনোই করে নাই, স্কুলে যেত না, কখনো পরীক্ষা থাকতো কিনা সেটা জানার চেষ্টা করতো না, সবসময় এইভাবেই বড় হয়েছে। তো এই জন্য হচ্ছে পারিবারিক সাপোর্ট বলতে আমি মানে নিজের মতো করে চলতে পারতাম, যা ইচ্ছে তাই করতাম। কিন্তু বাইন্ডিংসটা এমন ছিল যে ভালো কিছুই যেন, আর আমাদের ওই সময়টাতে ইচ্ছেটাও তো এমন ছিল আমি ভালো কিছুই করব। আর আমাদের সময়টাতে ভালো জিনিসগুলোই ছিল, সত্যি কথা বলতে। এখন যতটা মানে একটু কেমন যেন পরিবেশ হয়ে গেছে, সেটা থেকে বেরিয়েও আসতে পারি না আমরা। তো যাই হোক, চেষ্টা করি সব কিছু। তো এরপরে আমি তখন ইচ্ছে ছিল আমি ডক্টর হব। তো আমি খুব কোচিং করলাম, কোর্স করলাম, আমি পরীক্ষা দিলাম। দুঃখের বিষয় হচ্ছে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পরে শুনতাম প্রশ্ন ফাঁস হয়েছে।
এত কষ্ট লাগতো, আমি কান্না করতাম প্রচুর পরিমাণে। এরপরে লাস্ট, কারণ বাবা তখন বাড়ি করে রিটায়ার্ড হয়, তো বাবার এনাফ টাকা ছিল না, আমারও চিন্তা ছিল না আমি প্রাইভেটে ডক্টর হব। সরকারি? হ্যাঁ, পোস্ট অফিসে ছিলেন। পোস্ট অফিস। আম্মা হাউসে, বাবা পোস্ট অফিসে ছিলেন। তো আমার নানা ভাইও পোস্ট অফিসে ছিলেন, সেই সুবাদে আমাদের ফ্যামিলির অনেকেই নানা ভাই পোস্ট অফিসের জব। ওই মেডিকেলে যখন প্রশ্নপত্র ফাঁস, এরপরে অনেকটা স্বপ্ন ভাঙার মতো অবস্থা ছিল। সেই অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ানোর সেই সাহসটা কিভাবে? এটাই আমি বলছি। তো মানে আমি হচ্ছে কি একটু স্বপ্নবাজ টাইপের, যেমন একটা কিছু চলে যাচ্ছে আরেকটা ইনস্ট্যান্ট আমি তৈরি করে ফেলি নিজের মধ্যে। যে আমি ধরেন ডান হাতে আমার ঘড়িটা পরার ইচ্ছা, ডান হাতে আমাকে ভালো লাগতেছে না, কেন আমি বাম হাতে অ্যাপ্লাই করি না? আবার বাম হাতে পড়তে গিয়ে যদি আমার দেখা যাচ্ছে ভালো লাগছে না, তাহলে এই ক্যাটাগরি বাদ দিয়ে আমি অন্য ক্যাটাগরি আনবো, এই কালারটা বাদ দিয়ে অন্য কালার করবো, মানে এরকম একটা প্ল্যানিং করে ফেলি আমি। তো তখন আমি লাস্ট অ্যাপ্লাই করলাম 1 বছর, আমি ইডেনে আমি ম্যাথমেটিক্সে চান্স পাই, কিন্তু সামহাও আমার ওখানকার এনভায়রনমেন্ট, পড়াশোনা আমার কোনোভাবেই ক্যাপচার করছিল না। আমার পড়াশোনার প্রতি, আমি ম্যাথসে খুব ভালো ছিলাম স্টুডেন্ট, মানে এসএসসি এইচএসসি পরীক্ষা পর্যন্ত। তো দেখলাম আমার ওই ম্যাথস আমার কোনোভাবেই মাথায় ঢুকছে না, আমি কোনোভাবেই ক্যাপচার করতে পারছি না, আমার ভালো লাগছে না। এরপর আমি 1 বছর কী করলাম, কিছুদিন ক্লাস করলাম, মাঝে মাঝে যেতাম আসতাম। তো এরপর আমি ডেন্টালে খুব চেষ্টা করলাম প্রচুর পরিমাণে। আমার ছোট ভাইটা এখন বর্তমানে অস্ট্রেলিয়া আছে, ওর কাছে আমি পড়া দিতাম যে দেখ তো আমি বইটা শেষ করতে পারছি কিনা, মানে এরকম 2-3টা বই আমি গাইড নিয়ে এসে আমি ওর কাছে পড়া দিতাম। স্বপ্নটা ডেন্টালের দিকে চলে গেল। তো যেহেতু নর্মাল এমবিবিএস মেডিকেলে হলো না, ডেন্টালে চলে গেল। তারপর ডেন্টালে এত ভালো পরীক্ষা দিলাম, একই অবস্থা, বের হয়ে দেখলাম প্রশ্নপত্র ফাঁস, আমি পেতাম না কোনো প্রশ্ন। তারপরে কি হলো, চিন্তা করলাম যে যেহেতু হলোই না, তাহলে কি করা যায়। আর ওই মুহূর্তে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার 1 বছর আমি লস করলাম। তো পরে যে ইনস্ট্যান্ট আমি খুব দ্রুত পড়াশোনা কমপ্লিট করা যাবে কিভাবে, যেমন সরকারিভাবে ভর্তি হলে আমার 4 বছরের কোর্স 6 বছর 7 বছর সেশন জটের জন্য এটা হয়ে যাবে। তারপর চিন্তা হলো, আমার ফ্রেন্ড কিছু প্রাইভেটে ছিল, তো আমার একটা ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ করলো, তুমি কি পারবা, তোমার বাবা মা বা তোমাদের সেই ধরনের কি অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে প্রাইভেটে পড়ার মতো, ওরকম পরিবেশে অ্যাডজাস্ট করার মতো, কিংবা ওরকম টাকা পয়সা তোমরা বেয়ার করতে পারবো কিনা? অনেক কঠিন একটা কথা। তো আমাকে একটু চ্যালেঞ্জ করলো। আমার লাইফের প্রত্যেকটা জিনিস এরকম, যেই এরকম নেগেটিভলি চ্যালেঞ্জ করেছে, আমি নেগেটিভটা আমি পজিটিভলি নিতাম সবসময়, সব ক্ষেত্রে। এটা তাহলে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, আমরা শিখে গেলাম যে যে আমাদেরকে নেতিবাচক কিছু বলুক, আমরা কিন্তু হাল ছাড়বো না, সেটাকে আমরা ইতিবাচক করে দেখিয়ে দিব। এর জলযন্ত্র প্রমাণ আমার সামনেই রোমানা আমি। তো তারপরে হচ্ছে কি আমি কি করলাম, আমি তো বাবা মা হচ্ছে কি চিন্তা ছিল মেয়েকে, আমার বাবা মা ওই যে আগেই বলেছি আগের দিনের বাবা মা ছিলেন, তো চিন্তা ছিল যে মেয়েকে বিয়ে দিয়ে দিবে তাড়াতাড়ি, বিয়ে দিয়ে দিলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে না, তো যদি আমি একমাত্র মেয়ে ছিলাম, তো আমার আবার টেন্ডেন্সি ছিল না, আমাকে ওই যে বললাম একটু আগে যে আমাকে যে জিনিসটা চ্যালেঞ্জ করা হয় সেটা নেতিবাচক যদি চ্যালেঞ্জ করে, আমি ইতিবাচক হিসেবে চ্যালেঞ্জ হিসেবে সেটার ফিউচার প্ল্যানিং করে ফেলি। 2007-এ যখন আমি 1 বছর লস করে আমি ডেন্টালে চান্স পেলাম না, লাস্ট আমার এমবিবিএস এর পর ডেন্টালে যখন হলো না, তখন আমি মানে একটা চ্যালেঞ্জ আমার নিজের মুখে নিলাম যে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে, আমি তো বিয়ে করতে আগ্রহী না ওই মুহূর্তে। সো আমি কি করলাম, যে বাবা মাকে চ্যালেঞ্জ করে মাথা নাড়া করে ফেললাম যে এইবার পারলে তোমরা আমাকে বিয়ে দাও। মা বাবা বিয়ে না দেওয়ার জন্য 2007 সালে সেই কাজটা করি আমি। আল্লাহ, 2007 সালে এই চমৎকার পুতুলের মতো রোমানা তখন নিজের মাথাকে ন্যাড়া করে নিল। একটু ভাবুন তো, 2007 সালের সেই রোমানাকে, সেই সময়টার থেকে আন্টি আঙ্কেল খুব বেশি রাগান্বিত? হ্যাঁ, আব্বা আম্মা খুবই কান্না করেছিলেন, এটা বাস্তব বিষয়, প্রচুর কান্না করেছিলেন। আর আমার একটু জেদ ছিল বেশি, আমি চিৎকার করতাম, কিছু হলেই রাগ হয়ে যেত, মানে কেন এই ধরনের নেতিবাচক কাজ করলে তো মানুষের রাগ হওয়ার খুব স্বাভাবিক, কেউ তো বাইরে থেকে বুঝতে পারতো না, আমি রাগ করে তখন কান্নাকাটি করতাম। তো ওই কান্নাকাটির ভয়ে আব্বা আম্মা শুধু কান্না করেছে কিন্তু কোনো কথা বলেনি। বাট আমার যে সিচুয়েশন আমি এখনো মানে ইমাজিন করি, আমি প্রথম যখন আমার মাথাটা ন্যাড়া করা হলো, আমি মিররের সামনে যাই, নিজে মিররের সামনে গিয়ে আমি যখন তাকাই, ঠাকুরমার ঝুলির ওই কথা মনে পড়ে যায়, আমি সিম্পল
সিম্পলি কান্না করতে করতে শেষে মানে আমি এটা কি করলাম, আমিও তো ভাবছি যে এটা কিভাবে সম্ভব। আমরা মেয়েরা তো আর একটু চাই আমাদেরকে ভালো লাগুক, এই এবং সাহসটা কিন্তু, এটাকে আমি অগ্নিকন্যা বলবো নাকি বলবো আমি আসলে নিজেই বুঝতে পারছি না। খুব বেশি ভয়ঙ্কর ছিল সেই সময়টা। কিন্তু এই যে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছিল, এই চ্যালেঞ্জের জয়ের ধাপগুলো আমরা একটু শুনবো। আচ্ছা, তো এই চ্যালেঞ্জটা নেওয়ার ফলে আমার যেটা সুবিধা হয়েছিল, আমার পড়াশোনা করার ক্ষেত্রে কোনো বাধা আসে নাই। কিন্তু যখন আমার কিছুটা বড় চুল হয়ে গেল তখন থেকে আবার শুরু হলো। কিন্তু ওই একটাই যে আমার তো চুল ছোট, কেউ তো পছন্দ করবে না সহজে, আমি তো খুব এই সুযোগে করেছিলাম। এনিওয়েজ, তো যখন এই জিনিসটাও করলাম এবং সাথে সাথে একই সাথে যে আমার প্ল্যানিং ছিল আমি কিভাবে করে নিজেকে ডেভেলপ করব, মানে শুধু তো পড়াশোনা না, আমি ছোটবেলা থেকে যখন স্কুল কলেজে ছিলাম খেলাধুলায় পারদর্শী ছিলাম। আমার বাসায় অনেক ক্রেস্ট আছে, অনেক কাচের জিনিস গিফট করতো স্কুলে ওই সময়টাতে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ক্রেস্ট পেতাম, সার্টিফিকেট পেতাম। তারপর হচ্ছে গিয়ে তেমনই আবার ইনডোর আউটডোর মানে হচ্ছে গিয়ে কালচারাল প্রোগ্রামেও ছিলাম। তো আমার ওই মাথাটা কাজ করে, স্টিল নাও আমি এই কাজটা করি যে একটা কাজ ধরেন আপনার সাথে সাপোজ আমি এখন কথা বলছি, মানে কথা বলার পরে আমি আরেকটা কাজ কি করা যেতে পারে সেটা আমি মনে মনে রেডি করে রাখছি। তো সেটা হোক আমার ফ্যামিলির ক্ষেত্রে, হোক আমার বাচ্চাদের ক্ষেত্রে, হোক আমার নিজস্ব। তো তারপরে হচ্ছে প্ল্যান করলাম আমি, যেহেতু আমি এটা হতে পারিনি, এটা হলে আমি মানুষের খুব কাছাকাছি যেতে পারতাম। ডক্টর হলে মানুষের আদর্শ, ভালোবাসা, তারপর হচ্ছে সেবামূলক একটা কাজ ছিল, হতে পারিনি যেহেতু, তাহলে কিভাবে নিজেকে পরিচয় করানো যায়। সেই চ্যালেঞ্জটা থেকে নিজে নিজে চিন্তা করলাম আমি নিউজের কোর্স করব। নিউজ প্রেজেন্টেশনটা সবাই খুব সুন্দরভাবে দেখে, মানসম্মতভাবে দেখে, সম্মান বোধ দেয়। তো এই চিন্তাধারা থেকে আমি তখন চিন্তা করলাম একটা কোর্স করি। আমার কিন্তু চুল ছোট অবস্থায় কিন্তু কেউ নিউজ প্রেজেন্টেশন করে না, কারণ কোনো ডিজাইন করা যায় না, কোনো স্টাইল আসে না। 2008-09 আমি কোর্স করলাম জবসে A1-এ। তো তখন 3 মাস না 4 মাসের একটা কোর্স ছিল, 6000 সামথিং ছিল কোর্স ফি। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তো বাবা মাকে বলিনি। আমি তখন আমার টিফিনের টাকা জমিয়ে আমি প্রথম 2000 টাকা দিই, 2000 টাকা জমানো দিই। এরপর 15 দিন পরে ওরা প্রেশার দেওয়া শুরু করলো, আপনি বাকি টাকা দিচ্ছেন না কেন। এরপরে কি করলাম, আমি কোর্স নিই 4টা, নিয়ে আমি ওইখান থেকে একটা কোর্স আমি করি না করে ওই টাকাটা জমিয়ে আমি তখন ওখানে টাকাটা কমপ্লিট করি। তো কমপ্লিট করি, তখন আমাদের কোর্স ফি ছিল বোধহয় একটা কোর্সে 9000 টাকার মতো ছিল। তো বাকি টাকাটা আমি দিই, আর যেই 2000 টাকা আমি মামার কাছ থেকে ধার নিয়েছিলাম সেই ধারটাও পরিশোধ করি। আর কিছু টাকা আমি হাতে রেখেছিলাম যদি আমাকে ফটোশ্যুট আলাদাভাবে বাইরে করা লাগে বা কিছু করা লাগে সেটা মানে পার্সোনালের জন্য। তো সেটা আমার বাবা মা জানতো না, আমি সেভাবে করে ম্যানেজ করে নিয়েছিলাম। কোর্স করার পর থেকে তখন মানে আমি প্রতিটা নিয়ত শুধু ভেঙে পড়তাম, ভেঙে পড়ে আমার আবার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি নামাজ পড়ি প্রচুর। মানে আমি যত স্টাইল করি যাই করি, আমার যখন মন খারাপ থাকে, আমার ভেতরে অনেক কষ্ট থাকে, আমার ভেতর একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আমি কোনো পথভ্রষ্ট হয়ে পড়ি, আমি কোনো কিছু ডিসিশন নিতে পারছি না, আমি তখন আল্লাহর কাছে যাই এবং সাহায্যকারী এবং আল্লাহর রহমতে আমি অনেক সাহায্য পেয়েছি। আল্লাহ আমাকে অনেক কিছু থেকে রক্ষা করেছেন, স্টিল নাও আমি এই কাজটা করি এবং আমি নামাজটা না ছাড়ার চেষ্টা করি। আমি নামাজ কালামের পাশাপাশি বিভিন্ন ফজিলত করি, বিভিন্ন তফ করি, তো ওগুলো চেষ্টা করি, মনে মনে করি অথবা সুযোগ করে। যখন আমরা এই শিক্ষা বা এই কথাটা নিতে পারি না যে আসলে আমাদের ইচ্ছা শক্তি থাকলেই আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমাদের পাঁচের লোকে অনেকে বলে সে তো স্টাইল করছে, মাথায় ওড়না দিচ্ছে না, তার দ্বারা কি হবে, এগুলো কি আসলে সঠিক এভাবে বিবেচনা করাটা? সম্পূর্ণ নিজের ভেতরের ব্যাপার, নিজের মনুষ্যত্বের ব্যাপার, নিজের ইচ্ছার ব্যাপার, ইচ্ছা অনুভূতি, এইগুলো থেকে আপনি যা করবেন আল্লাহর রহমতে সবই হবে। আর আমার বিয়ে হয় 2012। তার আগটা আমি বলি, বিয়ের আগে। তো যখন আমি কোর্সটা কমপ্লিট করি তখন আমি আবার ভেঙে পড়ি যে আমার এই ছোটো চুল বড় হচ্ছে না। আমি তখন সরিষার তেল মাখতাম মাথায়, যে দেখতাম যে ছেলেদের চুল তাড়াতাড়ি গ্রপ করে, বলে দেখি যে না কোনোভাবেই কিছু হচ্ছে না। এরপর আবার নারকেল তেল স্টার্ট করলাম, কোকোনাট অয়েল। তো পরে হচ্ছে গিয়ে করে 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 তারপরে আমি কোর্সটা কমপ্লিট করি। তো আমার কোর্স করার কালীনই আশরাফ স্যার ছিলেন এনটিভির,
আশরাফুল হক, ওনাকে আমি খুব আইডল হিসেবে দেখতাম, আমার খুব ভালো লাগতো ওনার পড়া। তো আমি ফলো করতাম, আমি বাসায় এসে চেষ্টা করতাম। তখন তো আর আমাদের মতো এত অ্যাভেলেবেল ইন্টারনেটের যুগটা ছিল না, তো ফোনও ছিল না, কিন্তু আমাদের বাটন ফোনটাও ছিল না, তখন ইউজ করতাম না। তো অনেক পরে 2010-এর পরে না 11-তে গিয়ে হচ্ছে কি ফোন ইউজ করে স্টার্ট করলাম। তার আগে ওই যে বাসায় টিএনটি ছিল, টিএনটি দিয়ে কথা বলতাম, টিএনটি ল্যান্ড ফোন দিয়ে। তো এরপরে আমি ফটোশ্যুট করার পর ওই ছোট চুল নিয়ে মামির কাছ থেকে আমার মনে আছে আমি ব্লাউজটা একটা ব্লাউজ কালো রঙের বানিয়েছিলাম, আর আমার বড় মামির কাছ থেকে একটা গ্রামীণ চেকের শাড়ি নিয়ে আসি, যে শাড়িটা হচ্ছে গিয়ে বাদামি কালার, কালো কালার, আর একটা কী কালার যেন ছিল, খাকি কালার, এই কালারগুলো মিক্সড আপ ছিল। ওই শাড়িটা দিয়ে আমি নিজে মেকওভার করে আমি ফটোশ্যুট করি। এটা হচ্ছে গিয়ে বেলি রোডের একটা ফটোশপ থেকে, আমি ভুলে গিয়েছি নামটা, যাই হোক। তো ওরা হচ্ছে গিয়ে 4টা ছবি দিবে, আর কোনো ছবি প্রোভাইড করবে না, কোনো রিলস প্রোভাইড করবে না। তো ওইটা করে আমি ওই ছবি থেকে ছবি বানিয়ে প্রত্যেকটা চ্যানেলে 2009 সাল থেকে আমি দেওয়া স্টার্ট করলাম। আমি এই ছোটো চুল নিয়ে থেমে থাকি, আমার মনে হচ্ছে না একদিন হবে, হতেই হবে, আমি করবই, আমার ইচ্ছা খুব। আমি ভেতরে, কেউ জানতো না, আমার বাবা মা জানতো না, কেউ জানতো না। তো 2009-এ গিয়ে আমি আবার হচ্ছে ঢাকা ভার্সিটির আবৃত্তি কোর্স করি। তো তখন হচ্ছে গিয়ে রেজাউল স্যারের আন্ডারে বিশ্বকলা কেন্দ্র নামে একটা আবৃত্তি কোর্স থাকে, ওখানে আমি কোর্সটা করি। তো কোর্সটা করার পর ওনাদের সাথে আবার বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আবৃত্তির অংশগ্রহণ করতাম। তো ছোট ছোট কাজে অংশগ্রহণ করতাম, করে তখন থেকে শুরু করে এরপর আমার অনুপ্রেরণাটা নিজে থেকে আরো বেড়ে যায় যে না, টিভি স্ক্রিনে আমাকে আসতেই হবে, মানে এটাতে সহজে মানুষ খুব সুন্দরভাবে ক্যাপচার করে এবং কাছে টেনে নেয় এবং খুব সম্মান দেয় এবং খুব আগ্রহ নিয়ে চিন্তা করে, ভাবে এবং জানতে চায়। জিনিসটা আমাকে খুব টেনে নিল কাছে। এরপরে আমি থেমে থাকিনি, তারপরে আমার পড়াশোনা শেষ হলো 2012 সালে। ইন দ্য মিন টাইম আমি যে পার্ট টাইম জব করি 2010, 11, 12 পর্যন্ত। 12-তে আমি যখন ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, AIUB থেকে আমি পড়াশোনা কমপ্লিট করলাম। ও তার আগে আমি হচ্ছে পড়াশোনা SSC করেছি মাদার টেক আব্দুল আজিজ স্কুল থেকে। সেটারও একটা রহস্য আছে, একমাত্র মেয়ে, বাবা মা কোথাও যায় না, এই জন্য আমাকে অন্য কোনো স্কুলে দিতে চাইতো না। আমি পড়াশোনা, হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে যেতাম, 5 মিনিটের রাস্তা ছিল। তো এর মাঝে আমি হচ্ছে ক্লাস 7-এ যখন উঠি, আমি নিজে যখন বুঝতে শিখি, আমি তখন ভারতীয় শরীর হোমস আমার বান্ধবীদের সাথে স্যারের মাধ্যমে আমি পরীক্ষা দিয়ে আমি চান্স পাই, আমাকে দেয়নি। তারপরে হচ্ছে কি যে চলে যেতে হবে, দেয়নি। তারপরে মতিঝিল মডেল, ওই যে মতিঝিল শর্টের মডেল যেটা, ওইটাতে আমি চান্স পাই, আমাকে দেয়নি। তা আমি অনেক কান্না করেছিলাম। তো দেয়নি পরে আমি এটাতেই থেকে যাই। স্যারদের অনুপ্রেরণায়, সবার অনুপ্রেরণায় আমি খেলাধুলা সব কিছুতে পারদর্শী ছিলাম, মানে খুব বেশি দুষ্টও ছিলাম। যেমন টিফিন টাইমে কেউ বের হতে পারতো না, আমি বের হতাম, আবার কেউ বিচার দিলে স্যাররা কিছু বলতো না, কারণ জানে আমি খেলাধুলায় ভালো, পড়াশোনায় ভালো, ওই সুযোগটা কিছু বলতো না। তো টিফিন হচ্ছে গিয়ে ক্যান্টিন থেকে খুব বেশি খাওয়া যেত না, ক্যাফেটেরিয়া থেকে খুব বেশি আইটেম মজার ছিল না। তখন 2 টাকা দিয়ে ঝালমুড়ি খেতাম, 2 টাকার বাটার বোন খেতাম, কি মজার ছিল। আর একটা গোল বন ছিল যেটার মাঝখানে ক্ষীর থাকতো, ওই ক্ষীরটা খাওয়ার জন্য 3 টাকা দিয়ে আমি ওই বনটা খেতাম। আসলে স্মৃতি অনেক মধুর কথা বলে, সেই স্মৃতি আবার হাসায়, সেই স্মৃতি কাঁদায়। কিন্তু এই যে একজন সংবাদ পাঠিকা হয়ে ওঠার গল্প রোমানা আমিন, আজ আমরা যেটা 21 টিভি স্ক্রিন খুললে কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি, রোমানা আমিন, চমৎকার সেই রোমানা আমিন। কিন্তু রোমানা আমিন কিন্তু সে টিভি স্ক্রিনেই থেমে নেই। রোমানা আমিন নিজের একটা পরিচয় গড়তে উদ্যোক্তাও হয়ে উঠেছে। সেই উদ্যোক্তা কিভাবে হয়ে উঠলো, কি নিয়ে কাজ করছে এবং কেন, সব কিছুই জানবো রোমানা আপুর কাছ থেকে। রোমানা আপু সংবাদ পাঠিকা, একজন বলা যায় চমৎকার সহধর্মিণী, এছাড়া মা, একটা ঘরের বউ, সব দায়িত্ব সামলে সংবাদ পাঠিকা আমাদের জন্য চমৎকারভাবে আপনি সংবাদগুলো উপস্থাপন করছেন। এদিকে আমার নিজস্ব একটা জগৎ উদ্যোক্তা, সেই উদ্যোক্তা জীবনে কিভাবে আসা বা এটা কিভাবে সবকিছুর সাথে মিলে গেল? অনেক ধন্যবাদ জানাই। তো কাজ করতে করতে আসলে শাড়ির প্রতি না একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। তো সব ধরনের শাড়ি নিয়েই কাজ করা হয়েছে, মানে কাজের খাতিরেই কেনা হয়েছে সব ধরনের। আমার
3টা আলমারি বলা চলে, 2টা আলমারি একদম ভরপুর, আর ক্যাবিনেট গুলো ভরে প্রয়োজনীয় গেছে। তো যখন আমি 21 টিভিতে আমি জয়েন করি, 21 টিভিতে জয়েন করার পর দেখতাম মানুষ সবাই হচ্ছে জামদানি পরে, খুব রেয়ার জামদানিটা পরছে, অকেশনালি পরছে, দেখতাম খুব কালারফুল, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ফুটাচ্ছে, মানাচ্ছে এবং কালারফুল লাগছে। তো জামদানির প্রতি তখন একটা এফেকশন কাজ করলো। এরপরে যখন ম্যানেজমেন্ট এই 5ই আগস্টের পর চেঞ্জ হলো, স্ক্রিন চেঞ্জ করলো, তো দেখলাম কি ম্যানেজমেন্টও জামদানিটাকে খুব প্রেফার করছে এবং দেশীয় একটা ঐতিহ্য। এবং আমি যখন জামদানিটা পরে আমি প্রেজেন্টেশন করছি, একটা সোভার লাগছে, এত সুন্দর মানাচ্ছে, তো জামদানির প্রতি এফেকশনটা তখন আরও বেড়ে গেল। তো ওই মনোভাব থেকে আমি চিন্তা করলাম আমি একবার আমার হাজবেন্ডকে নিয়ে যেখানে জামদানি পল্লী সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ওই জামদানি পল্লীতে আমি গেলাম, একদম কাছাকাছি, একদম তাঁতি, যেখানে তাঁত বুনে বুনে জামদানি ঝুলিয়ে রাখছে বিক্রি করার জন্য, শো করছে। তো ওইখানে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে আমি তাদের সাথে পরিচয় হলাম, জামদানি নিয়ে একটু শুনলাম, জানলাম, জানার পর ওদের লোকদের সাথে আমার পরিচয় হলো। তো ওরা যখন আমার প্রফেশনটা শুনলো, এরপর ওখান থেকে 2-1 জন আমার সাথে পরিচয় হলো, ওরা তখন এনে দিল জামদানি, এবং এখন আমি জামদানি করলাই। আসলে আমি তো বুঝি যে কারণ আমি 21 টিভিতে একই সাথে আমি প্রোগ্রাম প্রেজেন্টেশন করছি, সকালবেলা আমরা একটা প্রোগ্রাম দেখি, 21 সকাল নামে প্রোগ্রামটা যাই, সেই সকালটা করছি এবং একই সাথে প্রেজেন্টেশন করছি, নিউজ প্রেজেন্টেশন। তো দুইটাতেই আমি জামদানিটাকে একই সাথে বেয়ার করে যাচ্ছে। এবং আমি এর মাধ্যমে আমি সবাইকে আবার যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক, সেটার মাধ্যমে আমি চেষ্টা করি সবাই আপনাকে জামদানি কন্যাকে আমাকে খুঁজে পাবে হচ্ছে গিয়ে রোমানা আমিন নামে ফেসবুক আইডি আছে সেটাতে, অথবা আমার র কালেকশনস নামে একটা পেজ আছে। র কালেকশন কি মানে শাড়ির কোনো র না, র ম্যাটেরিয়ালস কি আসলে? না, রটা হচ্ছে RAWW, এটা হচ্ছে আমরা 4 সদস্য বাসার 4 সদস্যের প্রথম ওয়ার্ড দিয়ে। R মিন্স রোমানা, A মিন্স আমিন, W মিন্স ওয়াসিয়া আমার বড় মেয়ে, আর আরেকটা W মিন্স হচ্ছে কি ওনাইফা। বাবা, এত বুদ্ধি কোথায় রেখে ঘুমান? বালিশের নিচে কি? না, অবশ্যই না, হাজবেন্ড সহ ফ্যামিলি সহ সবার সাথে শেয়ার করি। চমৎকার। এই র কালেকশনের আসলে ওঠার পিছে আপু ছোট করে একটু জানবো যে আমাদের নারীরা আমরা মনে করি আমাকে দিয়ে এই একটা কাজ হচ্ছে, এটাই হবে, আর কিছু হবে না। তো আজকের এই অনুপ্রেরণার গল্পে রোমান আমিন থেকে জানবো এটা যে আসলে কি আমি চাইলে অন্য কিছুর সাথেও জড়িয়ে যেতে পারি, যেটা আমার অন্য কোনো কাজে যেমন নষ্ট হবে না। যেমন আপনি একজন সংবাদ পাঠিকা, উদ্যোক্তা জীবনে আপনার কি কোনো এটা নিয়ে মানে চাপ পড়ছে কি আপনার কোনো প্রফেশনের উপরে? না, মোটেও পড়ছে না, একদমই পড়ছে না। জাস্ট আমি সবাইকে এটাই বলবো, ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব। যেমন আপনার ইচ্ছা শক্তি, আমি কিন্তু একই সাথে মডেলিং করছি, স্টিল ফটোগ্রাফি, আমি ইভেন্টের হোস্টিংগুলো করা হয়, অ্যাঙ্করিং, লাইভ অ্যাঙ্করিং, স্টেজ অ্যাঙ্করিং, সেগুলোও করছি। এবং একই সাথে আমি কর্পোরেট সেক্টরে ছিলাম, বেবিটা হওয়ার পর আর জয়েন করা হয়নি, লাস্ট হচ্ছে গিয়ে আমি ব্যাংকে ছিলাম। তো আপনার যদি, এবং একই সাথে আমি বাসায় রান্নাও করি, এটা তো আমরা আজকে প্রমাণই দেখলাম। আমরা আসার পর এইভাবে সংবাদ পাঠিকার যে আপনারা গেট আপে দেখছেন, সেভাবেই তিনি আমাদের জন্য যে এখন আছি দুপুরের সংবাদে, সেই সংবাদে না গিয়ে এখন আছি আমরা হেসেলের গল্পে। সেই হেসেলের গল্পে চমৎকার করে কত রকমের মুখরোচক খাবার যে তৈরি করে খাইয়েছে, সেগুলো রিভিউ পরে দেব। এইভাবে আপু সবকিছু সামলে কিভাবে আসলে সম্ভব, এটা আপনার কাছে আসলে আমার কাছে যেটা মনে হয়, ব্যস্ততা মানে অনেক বড় একটা ব্যাপার। ব্যস্ত থাকলে সবার মন মানসিকতা অনেক ভালো থাকে। ব্যস্ত থাকলে কখনোই চিন্তা করা যায় না যে আপনি অন্য কিছু চিন্তা করবেন কিনা, বা অসুস্থতা ধরা দেয় না, কিংবা আদার্স কোনো নেগেটিভ কোনো কিছু আপনাকে টাচ করতে পারবে না। তো ব্যস্ত থাকার মাঝে যদি আপনি নিজের ভালোবাসাটা তৈরি করতে পারেন, তাহলে অনেক বড় ব্যাপার। তাহলে আমরা ওই জায়গা থেকে কি বেরিয়ে আসতে পারবো যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমরা যে কোনো কিছু ভালো কিছু নিয়ে যেন আমরা ব্যস্ত থাকি। র কালেকশনে কিন্তু চমৎকার একটি শাড়ি আপনার পরনে দেখছি, অসাধারণ এই শাড়িটি, মিষ্টি একটি কালার। এবং আমি যেটা জানি যে র কালেকশনে কিন্তু এবং স্বাদ এবং সাধ্যের সমন্বয়, এই স্বাদ এবং সাধ্যের সমন্বয়টা কেন, কি থেকে রোমানা মাথায় রাখলো? আমার কাছে চমৎকার একটি শাড়ি আছে, একদম টকটকে
লাল মেরুন কালার। মেরুন কালার। এই শাড়িগুলোর একটু আমরা জেনে নিব কিভাবে আপনার পরনের চমৎকার শাড়িটি আমরা কিভাবে কোন বাজেটে আমরা পেতে পারি। খুব যেমন আমার যে প্রফেশনটা, এই প্রফেশন থেকে আমাকে চিন্তা করতে হয় আমার ক্যামেরাটাকে সবার প্রথমে, এবং অডিয়েন্সদেরকে চিন্তা করতে হয়, যেমন অডিয়েন্সের চোখে যেন সোবার লাগে, মানানসই লাগে, এবং তার চোখে যেন কোনোভাবেই নেগেটিভ কোনো কিছু এফেক্ট না করে, অনেক বেশি গ্লেসি এরকম চিন্তা না আসে। তো ওইভাবেই আমি বাছাই করে থাকি, আর একেবারেই সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ আমাদের হিউজ পরিমাণে লাগে। যেমন আমার প্রতি মাসেই 5 থেকে 8টা করে কেনা হয় মিনিমাম। তো আমি নিজে আগে কিনি, নিজে পড়ি, সেই সাধ্যের মধ্যে রাখি, খুবই রিজনেবল প্রাইস, যেটা হচ্ছে গিয়ে একদম কারখানার প্রোডাক্ট, নিজ হাতে বুনা। আমরা তো সবাই জানি নারায়ণগঞ্জের সেই বিখ্যাত আমাদের শীতলক্ষা নদীর তীরে এই জামদানি কন্যার এই জামদানিগুলো যে স্বাদ এবং সাধ্যের সমন্বয়, আপনি কিন্তু জিনিসটা আগে ব্যবহার করছেন। তো আমাদের কাস্টমাররা যারা আছে অনেকে ভাবে যে এটা কি ফেটে যাবে কিনা বা সুতোর কোনো সমস্যা হবে কিনা, আপনি কি বলবেন সেটা? হ্যাঁ, এই জন্যই আমি হচ্ছে আগে ব্যবহার করে নিই। যেমন আমার এই শাড়িটা যে আমি ব্যবহার করেছি, আমি কিন্তু যখন নিউজ পড়ার জন্য আমি শাড়িটা পরছি, তখন মিনিমাম 30 থেকে 35টা সেফটি আমাকে পিন আপ করতে না। সো আমি পরে আগে দেখে নিচ্ছি ইউজ করে যে জিনিসটা মানানসই কিনা আমার প্রফেশনের সাথে। দ্যাট মিনস হচ্ছে কি অবশ্যই পরা যাবে এবং টেনে ছেঁড়াও যাবে না, এতটাই শক্ত এবং এতটাই ভালো কোয়ালিটি। এটা তো আমরা বাস্তব অভিজ্ঞতা, একটা শাড়িতে প্রচুর পরিমাণে পিন লাগে, কিন্তু যারা সংবাদ পাঠিকা তাদের জন্য এই জায়গাটা থেকে। তো আপু র কালেকশনে কিছু কালেকশন আমার হাতে আছে, যেমন এই চমৎকার শাড়িটি, এগুলো কত রেঞ্জের মধ্যে? এগুলো হচ্ছে কি আপনার 1200 থেকে 1600 টাকার মধ্যে। কেবলমাত্র 1200 থেকে 1600 টাকা আছে? বাহ! আর এই জন্যই রিজনেবল প্রাইস। এটা হচ্ছে কি এটাও একটা মিষ্টি হালকা খুবই একদম আরামদায়ক, এবং গরমের জন্য কিন্তু এটা হচ্ছে 1000 থেকে 1200 টাকা। বাহ! এই গোলাপি রানীকেও আমরা পেয়ে যাবো 1200 টাকার ভেতরে। আরেকটি যেটি আসার পরে আমি আপুকে জিজ্ঞেস করেছি, আপু এটা কিন্তু অনেক চমৎকার। হ্যাঁ, এটা হচ্ছে অল ওভার কাজ এবং খুব বেশি পরিমাণে কাজ হওয়াতে এটা হচ্ছে 3 থেকে 6000 টাকা। 6000 টাকা, মানে যেমন 3000 টাকা থেকে স্টার্ট হয় কোয়ালিটি বেস করে, তারপর হচ্ছে কারণ এটা কি অর্ডার বেস। কেউ যদি আপনাকে কোনো অকেশনের জন্য বলেন কিংবা তাদের পছন্দটা বলেন, কালারটা বলেন, সেই বিষয়ে কি আপনি সহযোগিতা করতে পারবেন? আমরা আরো কয়েকটি কালার দেখে নিচ্ছি। এটা তো আপু অরেঞ্জ কালার, চমৎকার। আরেকটি আছে এটাতে আপু এগুলো আমি আবার একটু ডিজাইন করেছি। এটা কি যদি চাই এটা কি করা সম্ভব? আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেমন এই জামদানিটা হচ্ছে কি আপনার অল ওভার কাজ, এটা হচ্ছে পারওয়ালা, খুবই সুন্দর একটা জামদানি। হ্যাঁ, কালারটা খুবই চমৎকার। এটা হচ্ছে 15000 টাকা। 15000 টাকা। এটা অবশ্যই ওই যে কাউন্টের ব্যাপার থাকে, 83 63 কাউন্টের যে ব্যাপারটা থাকে, এটা আমরা তো এগুলো তো পেয়ে যাবো। এবং দেশের বাহিরে কি দেওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমার সাথে শুধু হচ্ছে কমিউনিকেশন করলেই হবে, বাকিটা ডেলিভারি থেকে ধরে বাকি কমিউনিকেশনটা আমি হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে সুবিধা মতো করে। আমরা অবশ্যই আপুর এই যে পেজ কিংবা ফেসবুকের আইডিটি মেনশন করে দিব, আপনারা কিভাবে পাবেন। আমার প্রবাসী যে শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে চমৎকার এই, আমি বলছি হাতে নিয়ে কেন, একদম কিন্তু সহজে ক্যারি করা যায় এই জামদানিগুলো। এই জামদানিগুলোর কোয়ালিটি বেস্ট আপুর কাছ থেকে। এবং আপুর প্রতিটা দিন এই মানুষের কিন্তু এইভাবে শাড়ি পরতে হচ্ছে, এবং এই শাড়িগুলো কিন্তু আমাদের সাধারণ শাড়ি পরার মতো না, একেবারে টান টান আটসাট করেই পরা। এরপরেও এই শাড়ি রিভিউগুলো চমৎকার, এই চমৎকার কালার। এটার রেঞ্জটা কেমন হবে আপু? এটা হচ্ছে 1200 থেকে 1600 টাকা, একেবারেই সাধ্যের ভেতর, 1200 থেকে 1600 টাকার ভিতরে। এবং এগুলো কিন্তু আপু আমরা যেটা বলবো যে প্রকৃত জামদানি আমরা বলবো কি, একটা কিন্তু আছে টাঙ্গাইলের জামদানি, এটা নিয়ে কিন্তু এখন একটু দ্বিধাদ্বন্দ্ব চলে আসে। একদম জামদানি পল্লী থেকে বুনে যারা তারাই নিয়ে আসে। আমরা একেবারে আপনাদেরকে গ্যারান্টি সহ চমৎকার এই জামদানিগুলো দিতে পারবো আপুর এই পেজ থেকে। এবং প্রবাসী যারা একসাথে বেশি আকারও যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমার আপুর সাথে যোগাযোগ করে নেবেন। এবং বিভিন্ন কালার আছে, কালারগুলো তো আপনাদেরকে দেখিয়ে নিয়েছি, চমৎকার। আর কালার হচ্ছে কি যার যেরকম, আমার এগুলো পছন্দ হচ্ছে আমি এই জন্য। এবং আমার পেজ এগুলোর সাথে কি ব্লাউজ পিস সব যেমন আমি আবার ব্লাউজটা ইউজ করি না কেন, জামদানি ব্লাউজ গুলো বানালে খুব বেশি টেকসই হয় না, তো কোয়ালিটিটা ভালো হয় না, শুধু নষ্ট হয়, তার চেয়ে শাড়িটাও ছোট হয়ে যায়। তো আমি ব্লাউজটা কাটার পক্ষপাতী না, আমি ব্লাউজ পিস সহই রেখে দিই। কিন্তু সবগুলো ব্লাউজ পিস সহ আছে, তাহলে তো 14 হাত আমরা বলতে পারি ব্লাউজ পিস সহ। তাহলে আমরা জেনে নিলাম আপুর এই চমৎকার জামদানির গল্প। আচ্ছা আপু, এই যে আপনি জামদানি নিয়ে কাজ করছেন বা উদ্যোক্তা জীবন,
এটার ভবিষ্যৎ পরিকল্পনায় কি আমরা কখনো দেখতে পাবো যে রোমানা আপুর একটা কালেকশন, একটা চমৎকার শোরুম আছে, বা এই জামদানি কন্যাই কর্মসংস্থান করে দিচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য? আচ্ছা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, অনেক ধন্যবাদ জানাই। এটার পেছনে সম্পূর্ণ হাত হচ্ছে আমার কাস্টমারদের উপর। আপনারা যত বেশি রিভিউ দিবেন, যত বেশি আমাকে নক দিবেন, যত বেশি কিনবেন, আমি কিন্তু জিনিসটাকে, এই কালেকশনটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার অনেক বেশি আশাবাদ থাকবো এবং অনেক বেশি ইচ্ছা পোষণ করবো। তো আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে আমার সাথে ইনভলভ হন। আর অবশ্যই আমি যখন ইন ফিউচারে একটা শোরুম দিব, বড় আকারে, মার্কেট আকারে, আমার যখন এটা ব্রডব্যান্ড হবে, তখন হচ্ছে গিয়ে আমি তখন কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব সহজ হয়ে যাবে আমার জন্য। যে বলছিলাম রোমানা নামের কিন্তু কিছু অর্থ মাঝে, যেমন দয়ালু, উদার মনের, এই জায়গা থেকে কিন্তু আমরা বাস্তবভাবে আপনাকে পেয়েছি। আপনি কিন্তু ব্যক্তি জীবনেও অন্যের সহযোগিতা করতে খুব পছন্দ করেন। এই জায়গায় ছোট করে একটি প্রশ্ন করব, এখনকার সমাজ বা যেই সমাজ ব্যবস্থা, আমরা কিন্তু জানি হিংসা পরায়ণ হয়ে উঠি। একজন আরেকজনকে কোনো কিছু তথ্য কিংবা মেসেজ দিতে চাই না, কি জানি সে আমাকে টপকে চলে যায় কিনা। কিন্তু সেই জায়গা থেকে একেবারে ভিন্ন আপনি, এটার কারণটা কি বা এটার রহস্যটা কি? এটা বোধহয় আমার বায়োজেনেটিক্যালি হতে পারে। এক নাম্বার, যেমন আমার দাদার বাড়ির যে বংশটা, আমার বাবা, আমার দাদা, দাদু, ওনাদের হচ্ছে গিয়ে কালচারটাই এরকম, অন্যের সহযোগিতা করা, অন্যকে এগিয়ে নিয়ে যাওয়া, বা আমি যেটা পারছি না বা আমি যেটা পারছি সেটার সাথে আবার আসো, তুমিও ইনভলভ হও, সেই জিনিসটাকে চিন্তা করা, এটা আমার ভেতর থেকেই কাজ করে। এবং মানুষ যখন আমার দরকার নেই আমার নাম বলার, দরকার নেই আমাকে কোনো গিফট দেওয়ার, কিন্তু আপনি যে একটা হাসি মুখ দিয়ে আমার সাথে কথা বলছেন, এই স্মাইলি ফেসটাই আমার অনেক ভালো লাগে, ভেতর থেকে কাজ করে। মানে সে তো একটা সাহায্য পেল, সে তো মানে নিজের জীবনটাকে এগিয়ে নিতে পারছে, নিজের জীবনের কোনো একটা সাহায্য সহযোগিতা নিজে করতে পারছে, আমার কারণে হোক বা আল্লাহ তাআলা যদি দিয়ে থাকে সেই কারণেই হোক না কেন, আমার ভালো লাগাটা ওখানেই কাজ করে। মানে এটা আসলে নিজের মন থেকে ভালো লাগে আসলে এই কাজটা। এবং আমি পারলেও যে কাজটা আমি করতে পারি, সাপোজ আমি আজকে একটা অফিসে সন্ধান পেলাম সেলস অ্যান্ড মার্কেটিংয়ের, ধরেন সেলস অ্যান্ড মার্কেটিং আমার ভালো লাগে না ওই কোম্পানিতে কাজ করতে, কিন্তু আপনি কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করতে ইচ্ছুক, আপনি ওই কোম্পানির সম্পর্কে জানতেন না, তো আমি আপনাকে ওখানে ইনভলভ করে দেবো। আবার একইভাবে 21 টিভিতে নিউজ প্রেজেন্টার এখন নিচ্ছে, আগে নিয়েছে, তাই বলে আমি কাউকে যে জানাবো না তা না, আমি সবাইকে জানাই যে তোমরাও আসো, ইনভলভ হও। ওই আমি যে গুটি মেরে বসে থাকা, কেউ এগিয়ে যাচ্ছে তাকে টেনে ধরা বা হিংসা পরায়ণ হওয়া, এই জিনিসটা আমার মধ্যে কাজ করে না। আমি পারবো, তুমিও পারবা, তুমি পারলে আমিও পারবো, এই সবাই মিলে এগিয়ে মিলে মিশে, যেমন আমার ছোট বেবিটা বলে মিলে মিলে সেভাবে আসলে উচিত, আমরা মিলে মিলেই যেন সকলে এগিয়ে চলি। জীবনের অনেক সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যগুলোকে আমরা খুঁজে বেড়াই। রোমানা আপুর জীবনের এমন একটি সৌন্দর্যই আমরা জানবো। ভাইয়া কিংবা আপুর সাথে এমন কোনো ঘটনা, তাদের স্মৃতিচারণ আছে কিনা, যা মনে হলে আজও রোমানার মনে একটু ভালোবাসার দোল খেয়ে যায়? অসংখ্য ধন্যবাদ আপু। আসলে স্মৃতির তো কোনো শেষ নেই। আমাদের সম্পর্কটা 3 বছর বহমান ছিল, তারপরে আমাদের বিয়ে হয় ফ্যামিলিগতভাবে। তো সেটারও আরেকটা অনেক কাহিনী আছে, যাই হোক ওটাতে না যাই। তবে ওর সাথে স্মৃতির ব্যাপারটা যেটা হচ্ছে কি, সবচেয়ে ভালো লাগা এখনও আমাকে টাচ করে। মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে এখনও বলে বেড়াই, কার্জন হলে ঘোরাফেরাটা যা সুন্দর ছিল। এবং প্রথম যখন আমার সেই ছোট ছোট চুলগুলা একটু মাঝারি সাইজ, ঘাড়ের এখানে, শোল্ডারের এখানে আসলো, ও আমাকে কিছু কিছু ছবি ক্যাপচার করে দিত, এত সুন্দর আসতো। এবং আমি তখন ওর এত ফ্যান হয়ে যেতাম যে বলতাম প্লিজ তুলে যাও, এবং তখন আমি খুব সাজুগুজু করে যেতাম যে ছবি যেন ভালো আসে। তো এই জিনিসগুলো খুব মিস করি। এবং এখন বলি যে ব্যস্ততার জন্য আমাদের যাওয়া হয়ে ওঠে না। দীর্ঘ এতটা বছর হয়ে গেছে, 12 বছর ধরে আমাদের সংসার, 2টা বাচ্চাও আছে আমাদের, 2টা মেয়ে আল্লাহর রহমতে, ওয়াসিয়া, উনাইফা। ওই স্মৃতিগুলো এখনও খুব টাচ করে। আমরা এত গল্প করতাম, ঝালমুড়ি খেতাম, ফুচকা খেতাম, তারপরে কার্জন হলের ভেতরে একটা পুকুর ঘাট আছে, পুকুর ঘাটে বসে অনেক সময় আমরা কাটিয়ে দিতাম, খুব ভালো লাগে কাজ করতাম। আমের দিনে আম কুড়াতাম, বৃষ্টি দেখতাম, তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় ব্যাগে ভরে লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যেতাম দুপুরের খাবার খাওয়ার জন্য। কারণ আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ছিলাম রোমানা আমিনের সাথে।
অনুপ্রেরণার গল্পে নারীদের অগ্রযাত্রায় যুক্ত ছিলেন নারীদের অগ্রযাত্রার পথিক রোমানা আমিন। বিদায়বেলা আপুর কাছ থেকে জেনে নিব কেমন ছিল আমাদের সাথে কাটানোর সময়টি। আপু অনেক ভালো লেগেছে। আসলে এমন উদ্যোগ আরও বেশি বেশি করে এগিয়ে যাবে, সবাইকে সেই আশাবাদ ব্যক্ত করছি। তবে নারীদের এই অগ্রযাত্রার কাজটাতে দেখা যাবে যে নারীদের উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আপনারা এগিয়ে চলুন, আমাদের মতো নারীদেরকে এগিয়ে নিয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করব। দর্শক, আপনাদের সবাইকে এটাই জানাতে চাই, নারীদের অগ্রযাত্রা শুধু একটা পেজ বা একটা নির্দিষ্ট একটা ফন্ডির নাম না। এটা হচ্ছে নারীদেরকে মনুষ্যত্বর দিক দিয়ে মনের দিক দিয়ে এগিয়ে নেওয়ার একটা নির্দিষ্ট জায়গা। তো আপনারা সুন্দরভাবে আপনাদের জীবনযাপন কিভাবে করছেন, আপনাদের উদ্যোক্তা হিসেবে কিভাবে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যেতে চান, সেই গল্পগুলোই কিন্তু জানতে পারবেন নারীদের অগ্রযাত্রা এই অগ্রযাত্রার মাধ্যমে। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, সবসময় সহযোগিতায় থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।